আর একজন ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে জড়িয়ে পড়াটা মূলত 17 তারিখ রাত থেকে, যখন আবু সাইদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো এবং তার মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে, তার মৃত্যু হয়েছে এটা আমরা 16 তারিখে জেনেছি। তো ঠিক কিভাবে, কি কায়দায় তাকে হত্যা করা হয়েছে, এটা আমরা জানতে পেরেছি আসলে 17 তারিখ। এবং তারপরেই মনের ভেতরে আসলে প্রচণ্ড ক্ষোভ কাজ করেছে এবং মনে হয়েছে যে শুধুমাত্র সংবাদকর্মী হিসেবে বা একজন উপস্থাপক হিসেবে একজন পর্যবেক্ষকের জায়গা থেকে আন্দোলনকে দেখা এবং সেখানে সঠিক প্রশ্নগুলো করাটাই যথেষ্ট নয়, রাস্তায় বেরিয়ে আসাটা খুব প্রয়োজন মনে হয়েছে। এবং সে কারণে এর পরদিন থেকে 18 তারিখ থেকেই আসলে আমি, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যরা আমরা রাস্তায় বেরিয়েছি এবং প্রতিবাদ করার চেষ্টা করেছি। আপনি আসলে রাস্তায় বেরিয়ে কি দেখেছেন? 18 তারিখ বেরিয়েছি, সেদিন ঢাকা রেসিডেন্সিয়ালের মডেল স্কুলের ছাত্রছাত্রীরা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এখন যার নাম, তার ছাত্ররা আসাদ গেট বা ধানমন্ডি 27 নম্বর এর আশেপাশে এলাকায় জমায়েত হবে বলে আগের দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল। এবং সেটা জানতে পেরে আসলে তারা কেমনভাবে আন্দোলনে আছে কিছু ছবি তোলার উদ্দেশ্য ছিল, আমি ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম। এবং সেদিন গিয়ে দেখলাম ছাত্রছাত্রীরা খুব সুশৃঙ্খলভাবে রাস্তায় অবস্থান নিচ্ছে, সবাইকে তারা বারবার বলছে যে তারা শান্তিপূর্ণভাবে সেখানে থাকতে চায়। কিন্তু তার পর মুহূর্তে ওই 27-এর মোড়ের কাছে একটা ফুট ওভারব্রিজ আছে, সেখানে উঠে আমি যখন ছবি তোলার চেষ্টা করছি, খানিকটা দূরেই দেখলাম যে সেখানে যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তাদের হাতে লাঠি। কয়টার দিকে? 11:30-12টা সকালে সেখানে তারা জড়ো হচ্ছেন এবং একটা পর্যায়ে তারা হামলা শুরু করলেন। আমাকেও ব্রিজ থেকে নেমে আসতে বললেন, আমার ব্যাপারেও খুব মারমুখী ছিলেন। আমার গলায় যদিও প্রেস কার্ড ছিল, কিন্তু তারা সেটার ব্যাপারে খুব একটা ভাবিত ছিলেন বলে মনে হয়নি। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাল্টা ধাওয়া দিয়ে ছাত্রছাত্রীরা চলে আসায় আমি ওই দফা বেঁচে যাই। এরপরে যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, মোবাইল ইন্টারনেট, বাসায় ব্রডব্যান্ড তখন পর্যন্ত কাজ করছিল, আমি কিছু কিছু ছবি তুলছিলাম, বাসায় ফিরে এসে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে আবার ফিরে যাচ্ছিলাম। এবং দ্বিতীয় দফায় যখন ফিরে গেলাম তখন 2টোর দিকে, সেই সময়ে পুলিশ পেছন থেকে টিয়ার শেল ছুটছিল একটু পরপর। আমরা 27-এর মূল সড়ক থেকে আশেপাশের গলি ধানমন্ডি 28-এর দিকে যাচ্ছিলাম। তার একটা পর্যায়ে একদল যুবক, তাদের হাতে পিস্তল ছিল, সেগুলো নিয়ে তারা আস্তে আস্তে এগিয়ে আসলেন এবং গুলি করতে থাকলেন। আমার দিকেও গুলি হলো এবং উল্টো দিকে, অর্থাৎ লালমাটিয়ার দিকে যে গলি, সেদিকেও গুলি হয়েছে। পরে জানতে পেরেছি যে ফারহান ফায়াজ, যে আমার স্কুলের ছাত্র, যিনি শহীদ হয়েছেন এই ঘটনায়, তিনি আসলে ওই সময় ঠিক উল্টো দিকে ছিলেন। এবং এই যে সন্ত্রাসী, তাদের ভিডিও আমি করেছি, সেই সন্ত্রাসীদের গুলিতেই আমার বিশ্বাস ফারহানের মৃত্যু হয়েছে। এখানে আপনি এরপর ওই ওই দিনের পরে 19 তারিখে, তারপরে 19 তারিখে কি বেরিয়েছিলেন? 19 তারিখে যদি বৃহস্পতিবার হয়ে থাকে বের হয়নি। এর পরের দিন শুক্রবারে বটতলা, আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক সামিনা লুৎফা নিত্রা, ওনার যে নাটকের দল, থিয়েটারের দল বটতলা, ওদের আয়োজনে শিল্পীদের একটা সমাবেশ ছিল শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখানে গিয়েছিলাম। সেখানে পুলিশ আমাদের বাধা দেয়নি, সেখানে প্রতিবাদী নাটক হয়েছে, প্রতিবাদী গান হয়েছে। তারপর বিকেল নাগাদ, না, সেখান থেকে ফেরার পথে খানিকটা বাধার মুখে আমরা পড়েছিলাম ওই ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। তারপরে মোটামুটি শান্তিপূর্ণভাবেই বাসায় ফিরে আসতে পেরেছিলাম। এরপর তো ব্ল্যাক আউট শুরু হলো, গোলাগুলি শুরু হলো। এবং তার বিভিন্ন পর্যায়ে আমার বাসার আশেপাশে এই ধানমন্ডি 27কে কেন্দ্র করে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন, বসিলার দিকে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন। আমি মূলত এরপরে আমার বাসার আশেপাশে বিভিন্ন সময় নেমেছি, দেখেছি মানুষ কীভাবে প্রতিবাদ করছেন এবং সাধ্যমতো তাতে সামিল হওয়ার চেষ্টা করেছি। আপনি এই সাধারণ মানুষের যে অংশগ্রহণের জায়গাটা, এটাকে কীভাবে দেখেছেন? এটা খুব অভূতপূর্ব লেগেছে, কারণ আমি প্রথম দিন থেকেই, আমার সিনিয়র প্রবীণ নিয়োগী, তিনি মুক্তিযুদ্ধে শরিক ছিলেন, পেয়ারা বাগানের যুদ্ধে তিনি একজন বীর যোদ্ধা। তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় আসলে সব মানুষ এইভাবে এক হতে পেরেছে কিনা। এরপরে বিভিন্ন প্রয়োজনে অধ্যাপক সলিমুল্লাহ খানের সাথে আমার কথা হয়েছে, আরও যারা সেই সময়গুলো দেখেছেন, যারা 90 দেখেছেন, তাদের সাথে বারে বারে আমার কথা হয়েছে। এবং তারা ঘুরে ফিরে একটা কথাই বলেছেন যে মানুষকে এভাবে এক হতে তারা দেখেননি। আমি যেমন একজন রিক্সাওয়ালাকে দেখেছি যিনি পুলিশের হাতে প্রহরিত হয়েছিলেন, তিনি এসেছেন বদলা নিতে, তেমনি মধ্যবিত্ত গৃহিণীরা এসেছেন। আমাদের এই, আমি যেখানে থাকি সেখানকার মধ্যবিত্ত গৃহিণী যারা এর আগে হয়তো কোনো বিষয় তেমন একটা মাথায় ঘামাননি, তারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন।
একদিন প্রেস ক্লাবে আমরা গিয়েছি, সেখানে সংস্কৃতি কর্মীদের সমাবেশ ছিল এর মধ্যেই। সেই সমাবেশে একজন পাখা বিক্রেতা, তিনি ঘুরে ঘুরে সবাইকে বাতাস করছেন, এইভাবে তিনি অংশ নিচ্ছেন। যিনি কুলফি বিক্রি করেন রাস্তায়, তিনি বিনামূল্যে তার কুলফি মানুষকে দিয়েছেন এই আন্দোলনে আসা। আমরা পানি কিনতে একজন গিয়েছেন আমার পরিবারের, তাকে দোকানদার জিজ্ঞেস করেছেন পানিটা কার জন্য। দোকানদারকে যখন বলা হলো আন্দোলনকারীদের জন্য, তিনি বলেন আমি লাভ রাখবো না। বিনামূল্যে তিনি সেই পানির ক্রেট দিয়ে, বিনামূল্যে দেননি কিন্তু লাভ ছাড়া একেবারে তার কেনা মূল্যে তিনি দিয়েছেন। রিক্সাওয়ালারা একেবারে একের পর এক এসেছেন আহতদের নিয়ে যাওয়ার জন্য, তারা কখনোই দাবি করেননি তাদেরকে সেই জন্য পারিশ্রমিক দিতে হবে। এই আন্দোলন শ্রমিকের আন্দোলন, ছাত্রের আন্দোলন, ছাত্রীর আন্দোলন, মধ্যবিত্তের আন্দোলন, নিম্নবিত্তের আন্দোলন। এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়েছে, আমাদের আগে একটা খুব বড় ব্যবধান ছিল যে যারা গান গায় তারা মনে করতাম যে যে মাদ্রাসায় পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, সে আমার চেয়ে খুব ভিন্ন এবং তার স্বার্থ আমার স্বার্থ একেবারে আলাদা, এবং ওই পাশ থেকেও হয়তো একই ধরনের একটা চিন্তাভাবনা ছিল। এই বাধাটা এইবারের ছাত্রছাত্রীরা দূর করতে পেরেছে। এবার যে আমরা ইংরেজি মাধ্যমের যে ছাত্রী, যে বাংলা মাধ্যমের ছাত্র, যে মাদ্রাসার ছাত্র বা ছাত্রী, তারা যে ভিন্ন নয় এবং তাদের মধ্যে যে বিভেদটা, এটা সরকার তৈরি করে রাখে। এখানে অপ্রগতিশীল প্রগতিশীল বলে কোনো কিছু নেই, বরং আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এই জিনিসটা আমরা আসলে বোধহয় সবাই নতুন করে উপলব্ধি করেছি। এই যে ঐক্যবদ্ধ হওয়া, এটা কেন এই রকম ঐক্যবদ্ধ এবার হলো, যেটা এর আগে 18 সালেও কোটা সংস্কারের জায়গা থেকে একটা আন্দোলন হয়েছিল, ওই আন্দোলন তো এই পর্যায়ে পৌঁছায়নি। সময়ের একটা বাঁক থাকে। ধরুন আপনারা যদি সোভিয়েত বিপ্লবের ইতিহাস পড়েন, সেখানে দেখবেন অক্টোবর বিপ্লবের 10 বছর আগে একটা ব্যর্থ বিপ্লব হয়েছে। সেখান থেকে সোভিয়েতের ধারণাগুলো, তাদের যে সংঘকেই তো সোভিয়েত বলা হয়, বিভিন্ন এলাকায় সোভিয়েত গড়ে তোলা শুরু হয়েছিল। সেখান থেকে মার্চে যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরেও একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, এবং তখনও আসলে পুরোপুরি অক্টোবর বিপ্লব, বলশবিক বিপ্লব সংহত হয়ে ওঠেনি, এবং সেখান থেকেও মানুষ শিক্ষা নিয়েছে। এবং এই যে ধাপে ধাপে একটা সময় আসে যখন আসলে সবগুলো নিয়ামক একটা পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। এটার জন্য নজরুলের জীবন থেকে উদাহরণ নেওয়া যেতে পারে। যেমন উনি এক সময় একটা রাজনৈতিক দলের সাথে জড়ালেন, লাঙল নামে একটা পত্রিকায় সাম্যবাদী দলের মুখপত্র তিনি প্রকাশ করলেন, নির্বাচনও করলেন নিজে। কিন্তু তখন এই যে ঐক্যের প্রচেষ্টা, হিন্দু মুসলমানকে এক জায়গায় আনার প্রচেষ্টা, এগুলো ব্যর্থ হয়েছিল। এবং সেটা নিয়ে অনেকটা দুঃখ করে নজরুল লিখেছিলেন, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজ দোল, যে এখন বসন্ত আসবে না। কিন্তু গানের শেষে সেই আশাবাদ তিনি দিয়ে গেছেন যে ফাগুনে মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান। তো সেই ফাগুন এবার এসেছে। ওই যে আমরা বলছিলাম যে আসছে ফাগুনে দ্বিগুণ হব, সেই দ্বিগুণ হওয়ার সময়টা এসেছে বলে হয়েছে। এবং এর সাথে এই যে আন্দোলন যারা সমন্বয় করেছে, এই যে তারা কেউ নেতা হয়নি, সবাই সমন্বয়ক, এবং 6 জন অবরুদ্ধ, তো আরেক জায়গা থেকে সবাই এগিয়ে এসেছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মার খেয়ে পালাতে বাধ্য হয়েছে, তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এগিয়ে এসেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গুলি করে খুন করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসেছে, এবং এরা কেউ স্বার্থের প্রয়োজনে আসে নাই, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছে। এমন অনেক সমন্বয়কে আমি চিনি যারা কোনোদিন সরকারি চাকরি করবেন না, তবু তারা এই আন্দোলনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, প্রয়োজনে আবারও তারা জীবন দেবেন। এবং এটাই বোধহয় এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। এবং যে স্লোগানগুলো এসেছে, এই স্লোগানগুলো আসলে মানুষকে টেনে আনতে পেরেছে। এবং এই জায়গায় এই আন্দোলনে যারা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায় থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের একটা খুব বড় কৃতিত্ব আছে। তারা আন্দোলনের ভাষা যখন ঠিক করেছেন, তারা সেই ভাষাটাকে বাংলাদেশের আপামর জনসাধারণের ভাষা করে তুলতে পেরেছেন। কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর, নির্দিষ্ট ভাবধারার মানুষের ভাষা এই আন্দোলনের ভাষা হয়ে ওঠেনি, বরং সবাইকে কাছে টানতে পেরেছে। এটা বোধহয় ঐক্যবদ্ধ হওয়ার একটা বড় কারণ ছিল। এই আন্দোলনে একটা শব্দ সবচেয়ে বেশি ইউজ হয়েছে, সম্ভবত ব্যবহার হয়েছে, যে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। তো এই এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন, যে আমাদের এইবারের যে মুভমেন্টটা, যে আন্দোলন, এই আন্দোলনে আমরা দেখেছি কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব ছিল না। তো আমাদের কোনো রাজনৈতিক দল ওই ইনক্লুসিভ হতে পারেনি, এইটা কি একটা বড় কারণ? যে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেরই একটা ইতিহাস আছে, এবং যেটাকে
সহজ ভাষায় মানে ইংরেজি শব্দে বলতে গেলে বলতে হবে ব্যাকলগ। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দল এর আগে কী করেছে এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম, এবং সবার মধ্যে এই আশঙ্কাও কাজ করেছে যে এরা সবাই হয়তো মুদ্রার এপিঠ আর ওপিঠ, এবং একজনের জন্য লড়াই করে আরেকজনকে সরিয়ে আসলে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। এবং সেই বিশ্বাসের কারণেই বোধহয় রাজনৈতিক দলগুলোর পক্ষে আসলে সাধারণ মানুষকে দলে টানা, তাদের আন্দোলনে শরিক করানো সম্ভব হয়নি। তবে আমার দৃঢ় বিশ্বাস এই আন্দোলনের পরে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে শেখার চেষ্টা করছে এবং করবে। তারা বুঝেছে যে মানুষকে আসলে সুযোগ দিতে হবে তাদের সমালোচনা করার, মানুষকে জানাতে হবে যে তারা লুটপাটকারীদের সাথে নেই, যে ব্যবসায়ী গোষ্ঠী আসলে একটা ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখে, তাদের সাহায্য নিয়ে তারা আবারও ক্ষমতায় আসতে চায় না পেছনের দরজা দিয়ে, তারা আসলে জনগণের শক্তিতে এই ক্ষমতায় আসতে চায়। এটা যদি এই রাজনৈতিক দলগুলো প্রমাণ করতে পারে তাহলে তাদের আরেকটা সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি। আর নইলে আমার বিশ্বাস আজ হোক কাল হোক একটা নতুন রাজনৈতিক শক্তি এই শূন্যস্থানটা পূরণ করবে। এই নতুন রাজনৈতিক শক্তির কথা যেটা আপনি বললেন, এই নতুন রাজনৈতিক শক্তিটা আসলে যেই আমাদের যে ফেসিস সিস্টেমটা বজায় আছে, এখনও বজায় আছে, তো এই ফেসিস সিস্টেমটা না ডেভেলপ মানে না যদি ভেঙে পড়ে, তা না ভাঙা সম্ভব হয়, তাহলে কি তারা ক্ষমতায় গিয়ে কোনো পরিবর্তন এখনো পুরোপুরি টিকে আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না, কারণ তার অনেকগুলো জায়গায় ক্ষয় হয়েছে তো, তাই না? যেমন এইবারের আন্দোলন, আমি জানি না পৃথিবীতে এরকম আর কয়টা আন্দোলন আছে যে একটা রাষ্ট্র তার সবগুলো নিষ্পেষণের যন্ত্রকে এক করে একটা গণ আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে, সেখানে সেনাবাহিনী পর্যন্ত নেমেছে। এবং বাংলাদেশের ইতিহাস যারা জানেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে এতদিন পর্যন্ত এই ধরনের আন্দোলনের পরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এই ধরনের একটা পরিণতিই ছিল স্বাভাবিক। কিন্তু এইবার কিন্তু সেটা হয়নি, এবং সেখান থেকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে, এবং সেনাবাহিনীর সদস্যরাও একটা পর্যায়ে গিয়ে আমার বিশ্বাস বুঝতে পেরেছেন, বিশ্বাস করেছেন যে এইভাবে একটা স্বৈর শাসকের সাথে থাকলে আসলে দিনের শেষে তারা নিজেদের ঘরেও মুখ দেখাতে পারবেন না। তো এটা একটা বড় পরিবর্তন, এবং ক্ষমতা কাঠামোর সবচেয়ে শক্তিশালী অংশ কিন্তু এবার আন্দোলন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। সবগুলো শক্তি এক হয়েও মানুষের আন্দোলনকে তারা ঠেকাতে পারে না। ফলে এখানে একটা পরিবর্তন হতেই হবে, হতে বাধ্য। এবং অনেকে বলতেন যে এই শতক, এই সময়টা আসলে গোয়েন্দাদের সময়, এই শতক হচ্ছে গিয়ে নজরদারির সময়। সেখান থেকে বাংলাদেশ, এর আগে শ্রীলঙ্কা, একটা বড় পরিবর্তন হিসেবে সারা পৃথিবীর সামনে এসেছে, এবং আমাদের কাছ থেকে আজকে মিয়ানমারের গৃহযুদ্ধে যারা জড়িয়ে পড়েছেন তারা শিখতে চাচ্ছেন। এমনকি সুদূর চিলি থেকে বাংলাদেশের খবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এখানে কেমন করে সব কিছু হচ্ছে। ফলে পৃথিবীব্যাপী একেবারে নিরস্ত্র সাধারণ জনগণ একটা স্বৈর ব্যবস্থাকে এত সুকঠিন আঘাত কটা দিতে পেরেছে এটা আমার ভালো জানা নেই। আরেকটা বিষয় হচ্ছে কি যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান আমরা বলছি, এই জনগণের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এখানে নারীদের একটা বড় অংশগ্রহণের জায়গা ছিল, যেখানে আমরা এতটুকু বুঝি যে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। সেই নারীর অংশগ্রহণ আমরা বরাবরই দেখেছি যে রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সেইভাবে থাকে না, কিন্তু এইবারের আন্দোলনে আমরা দেখেছি যে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটা একটা মানে এই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুন্দর দিক বলে আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশে নারীদের তো নানানভাবে দেখা হয় এবং তাদের নানানভাবে আবদ্ধ করার চেষ্টা করা হয় বিভিন্ন কাঠামোর মধ্যে। এবারের আন্দোলনে ওই 18 তারিখ যেদিন আমি প্রথম বের হলাম, আমার বন্ধু রিন্টু আমার সাথে ছিলেন, বহু আন্দোলনের সাক্ষী রিন্টু। তো রিন্টু আমাকে যেটা বললো যে একটা আন্দোলন আসলে সফল হবে কিনা এবং তার কতটুকু সুদূর প্রসারী প্রভাব থাকবে সেটা নির্ভর করে আন্দোলনে নারীদের উপস্থিতির উপর। এবং ওই দিন থেকে আমরা যে সংখ্যায় নারীদের দেখেছি, যেমন তরুণীরা এসেছেন, 18 তারিখের কথা বলছি, যেমন তরুণীদের দেখেছি সেখানে, যেমন হিজাব পরা তরুণী আছেন, একেবারে পশ্চিমা ধাঁচের পোশাক পরা তরুণীরা আছেন, মায়েরা আছেন। আমি এক ছাত্রকে দেখেছি স্কুলের, বলছে মাকে যে মা তুমি চলে যাও, তার বোনও তার সাথে, যে সকাল থেকে আছো, এখন অনেক দুপুর হয়ে গেল, রোদ উঠেছে, চলে যাও। মা সে কথা কানেই তুললেন না। এবং এই যে মায়েরা তাদের সন্তানদের পেছন পেছন এসেছেন, মায়েরা তাদের সন্তানকে ভেস্ট পরিয়ে দিয়েছেন, মায়েরা তাদের সন্তানের জন্য টিয়ার গ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য মুখোশ তৈরি করে দিয়েছেন,
এটা এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। যে নজরুলের একটা গান আছে যে শঙ্কাশূন্য লক্ষ্য কণ্ঠে বাজিছে শঙ্খ ওই পুণ্যচিত্ত মৃত্যুতীর্থ পথেরও যাত্রী কই। এই যে মৃত্যুতীর্থ পথের যাত্রীরা এখানে এসেছিল, সেখানে ওই গানটার একটা কথা আছে, ডাকে তোরে স্নেহ ভরে জননী তোর, তারে ভোল ওরে ভোল তোরা যে ঘর ছাড়া। তো এবারের তরুণদের সৌভাগ্য ছিল তাদের জননীরা স্নেহ ভরে তাকে ঘরে ডাকেননি, তাদের ঘর তাদের সাথে এসেছে, তাদের বোন, তাদের মা, তারা এই আন্দোলনের সমান ক্ষেত্রবিশেষ অনেক বেশি অংশীদার। এখানে আরেকটা বিষয় আমি একটু জানতে চাইছি, সেটা হচ্ছে আন্দোলনের ভাষা, যেটা আপনি কিছুটা বলেছেন। আমি আরেকটু বিস্তারিত জানতে চাইব যে আন্দোলনের ভাষা। এর আগে আমরা যেই আন্দোলনগুলো দেখেছি ওইখানে এবার আপনি নজরুলের উদাহরণ দিচ্ছিলেন, এই জন্য আমার মনে হবে যে নজরুল অনেক বেশি ইউজ হয়েছে, ব্যবহৃত হয়েছে এই আন্দোলনে। মানুষের আবেগের একটা স্ফুরণ ঘটেছে। তো এই আন্দোলনের যে ভাষা বা আন্দোলনের যে সংস্কৃতি, সেই জায়গাতে একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, যেটা আপনি বলছিলেন, আর আরেকটা হচ্ছে সেই ভাষাটা, যেই ভাষাটা মানুষ কমিউনিকেট করতে পারছে। এইটা যদি একটু বিস্তারিত বলুন। এইটার ব্যাপারে কি ধরুন, এটার জন্য আমার কথার প্রয়োজন নেই, এটার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসের কথায় ফিরে গেলে হয়। 1929-এ কলকাতার অ্যালবার্ট হলে যখন নজরুলকে সংবর্ধনা দেওয়া হলো, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে আসলে নজরুল জাতীয় কবি কীভাবে হলেন। এই কথাটা এসেছে ওই অ্যালবার্ট হলের সংবর্ধনা থেকে। ওইখানে বলা হয়েছিল, এই নেতাজিরা বলেছিলেন যে নজরুল আমাদের জাতীয় কবি, আমরা যখন যুদ্ধে যাব, আমরা যখন কারাগারে যাব, আমরা তখন নজরুলের গান গাইব। এবং নজরুলের লেখনীতে যে শক্তি, সেটা অবশ্যম্ভাবীভাবে বারবার ফিরে আসবে যে কোনো মুক্তির আন্দোলনে। বাঙালি যতদিন থাকবে ততদিনই নজরুলের গানের কাছে আমাদের ফেরত যেতে হবে। এবং নজরুলের গানে, কবিতায় ওই যে হিন্দুরা ওরা মুসলিম এই জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, এটা এইবারের আমরা সবাই একসাথে উপলব্ধি করেছি যে আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে যেখানে আমি আর ঘরেও নিরাপদ না। আমার যে কোনো জায়গায় যেখানে আমি যাচ্ছি, আমার ঘরের ভেতর রিয়া গোপকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, বাসার ছাদে কেউ একজন উঠলে তাকে গুলি করা হচ্ছে, জানলা দিয়ে তাকালে তাকে গুলি করা হচ্ছে, শিশুদের গুলি করা হচ্ছে। ফলে আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে আসলে ভবিষ্যতে কে আসবে, আমরা লড়াই গেলে কি হবে, না গেলে কি হবে, এগুলো ভাবার আর কোনো সুযোগ ছিল না। একটা চমৎকার উদাহরণ, এটা সম্ভবত ভারতীয় কোনো একজন ব্লগারের থেকে নেয়া, আশরাফ কায়সার ভাই খুব চমৎকারভাবে আবারও তুলে ধরেছিলেন যে বাসে আগুন লেগে গেছে। এখন আপনি আসলে ভাববেন না যে বাস থেকে নামি যদি, তাহলে আমি কোন বাসে উঠবো, বাসের আগুনটা কে নিভাবার পরে সে অনেক টাকা পয়সা চাইবে কি না, এগুলো অবান্তর প্রশ্ন হয়েছিল। ঘরে আগুন লেগেছিল এবং আগুন লাগার কারণে আমরা সবাই আসলে ঘরটাকে বাঁচাতে যে যা পারি, যার জায়গা থেকে পারি করার চেষ্টা করেছি। এটাই এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পারিবারিক সাপোর্টের কথা আপনি বলছিলেন, আপনার পারিবারিক সাপোর্টের বিষয়ে যদি একটু বলেন। আমাদের পরিবারে আমরা বিশ্বাস করি আমরা কেউ রক্তীয় নই। রক্তের সম্পর্কের চেয়ে আমাদের আত্মার সম্পর্কটা অনেক প্রবল। আমরা সবাই সবার আত্মীয়, এবং সেই কারণে যখনই আমরা একটা নীতিগত প্রশ্নে কিছু করবার চেষ্টা করেছি, আমরা সবাই একসাথে থাকতে পেরেছি। এবং একটা মজার কথা, যেদিন আমি আমার স্ত্রী তো শুরু থেকে একসাথেই বের হচ্ছি, একদিন ওই আমার ছেলে ঢোল বাজায় খানিকটা, তো প্রেস ক্লাবে গানের মানে গানে গানে প্রতিবাদ হবে, আমার ছেলেকে নিয়ে যাব। এটা যখন আমার শাশুড়িকে বললাম, তো উনি কিছুক্ষণ চিন্তা করে বললেন যে তাহলে আমিও চাই।